দশম গ্রেড চাচ্ছে, কিন্তু আমার জানা মতে বেসরকারি কিছু কিছু হাসপাতালে এডস বেতন তারা বেশি পায়। সেক্ষেত্রে আপনারা বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকে ইনক্লুড করেছেন, সেক্ষেত্রে সাংঘর্ষিক হয়ে যায় কিনা, ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে আপনারা রাইট নাও গভর্নমেন্ট যারা জব করেন তারা তো 11তম স্ট্যাটাসে আছেন, 11তম, আপনারা দশম গ্রেড, তারপরে ধাপটা চাচ্ছেন। তাই সেই ক্ষেত্রে যদি আপনাদের সে ওদের বেতন কমে যায়, সেই ক্ষেত্রে আপনাদের সাথে তারা একাত্মতা থাকবে কিনা, এইটা আমার কোশ্চেন। থ্যাংক ইউ। ধন্যবাদ। আসলে আপনারা জানেন আমাদের স্বাস্থ্য সেক্টর যেটা আছে, স্বাস্থ্যসেবা আছে, প্রাইভেট ক্লিনিক কোনো এরকম নীতিমালা নেই বেতন নির্ধারণী আর কি। তো প্রাইভেট ক্লিনিকগুলোতে দেখা যাচ্ছে যে আপনি দেখতে পারেন যে এখানে তাদের নিজস্ব বেতন কাঠামোতেই তারা ই করে। হ্যাঁ, অবভিয়াসলি সেটা সংখ্যা হাতে গোনা খুবই কম। সেখানেও আপনাকে আমরা বলে থাকি যে প্রাইভেট ক্লিনিকের যে ওদের নিজস্ব, আমরা গত ডিসেম্বরের দিকে আমরা স্বাস্থ্যসেবা আমাদের যে স্বাস্থ্য অধিদপ্তর ডিজি মহোদয়কে বলেছেন যে একটা প্রাইভেট একটা স্ট্রাকচার নীতিমালা করার জন্য মেডিকেল টেকনোলজি চিকিৎসক নার্স যারা আছে তাদের স্ট্রাকচারটা কেমন হবে, বেতন স্যালারি কেমন হবে, তাদের নিয়মিত প্রক্রিয়াটা কেমন হবে, তাদের ছুটিগুলো কেমন হবে, তারা মাতৃত্ব ছুটি কীভাবে পাবে। আমরা বারবার সরকারকে তাগিদ দিয়েছি, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় প্রাইভেট ক্লিনিকগুলোতে সেই নীতিমালাগুলো তৈরি হয়নি। এবং আপনাকে এটাও বলি যে আমাদের যে সারা বাংলাদেশে মেডিকেল টেকনোলজির চাহিদা, এখানে যদি WHO একজন ডাক্তার, 3 জন নার্স, 5 জন মেডিকেল টেকনোলজি, যদি আমরা হিসাব করি সে আনুপাতিক হারে বাংলাদেশে নার্সের সংখ্যা আছে 48,000, ডাক্তারদের সংখ্যা আছে প্রায় 50,000। সেইখানে মেডিকেল টেকনোলজি ফার্মাসিস্টের সংখ্যা আছে শুধু 8,042 জন, যেখানে থাকার কথা প্রায় লক্ষাধিকের উপরে। তাহলে প্রান্তিক জনপদে যারা আছে অত্যন্ত কম পয়সায়, যেটা বাইরে ক্লিনিকে পরীক্ষা করতে 350 টাকা লাগে, সেটা অনলি 50 টাকায় সরকারি হসপিটালগুলো পরীক্ষা করে করা সম্ভব। এবং এই যে স্বাস্থ্যসেবা আমরা বলি যে সবার জন্য স্বাস্থ্য এবং দোরগোড়ায় পৌঁছে দেওয়া, আমরা এই স্বাস্থ্যসেবায় কি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমার মেডিকেল টেকনোলজি ফার্মাসিস্ট আপনাদের সামনে হাজির হয়েছে। সেই সাথে আমার পেশার যে অধিকারটা, আমি কোনো দাবি করতেছি না, যেটা আমার অধিকার, যেহেতু সব কিছু আমাদেরকে দেওয়া হয়েছে, আমাদেরকে দেওয়া হবে। ধন্যবাদ। আমি আজাদুল ইসলাম আদনান, আমি আমার দেশে কাজ করি, নিজস্ব প্রতিবেদক হিসেবে এখানে আছে। আমার একটা প্রশ্ন হচ্ছে যে সরকারের সময় মেবি আর 2 মাস আছে নির্বাচন, জাতীয় নির্বাচনের সামনে যদি আমরা দেখি, এই মুহূর্তে আসলে আপনারা যে শাটডাউন কর্মসূচির কথা বলছেন, কর্মবিরতি যাবেন বলছেন, সেই জায়গায় আসলে এই ধরনের কর্মসূচি সরকারকে আসলে বিতর্কিত উত্তেজনা নিয়ে যেতে পারে বা আপনাদেরকেও এখানে আপনারা বলছেন বিগত সরকারের কথা, এরপর অন্যান্য যারা আছে তার গোটা সরকারের জন্য এটা আসলে একটা সংকটে ফেলবে কিনা? ধন্যবাদ। ধন্যবাদ আসাদ ভাই, আমার দেশ পত্রিকায় অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন করেছেন। আপনারা বিগত সারা আন্দোলনে দেখতে পারবেন যে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট বিগত 35 বছরে সরকারের বিরুদ্ধে এরকম আন্দোলন কর্মসূচি কখনোই ঘোষণা দেয়নি। আমরা এতদিন যাওয়া চেয়ে ভাবছেন, আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে, সেই আশ্বাসের জায়গাটা দেখতে পাচ্ছি যেটা ফাইল বন্দি অবস্থায় পড়ে আছে। আপনারা এই 5ই আগস্ট দেখতে পাচ্ছেন যে চিকিৎসকরা, নার্সরা তাদের কর্মবিরতি দিয়েছিল বিভিন্ন কারণে। একমাত্র মেডিকেল টেকনোলজি যারা রুগীদের কথা চিন্তা করে এই দেশের গরিব দুঃখী মানুষ যারা আছে, যারা অল্প মূল্যে চিকিৎসার জন্য যারা হাসপাতাল, তাদেরকে বিপদে ফেলে, তাদেরকে বঞ্চিত রেখে মেডিকেল ফার্মাসিস্ট কখনোই চায় না যে আমরা কর্মবিরতির মতো একটা জায়গায় যাই। আপনাদের এখনো আশ্বস্ত করতেছে, আমাদের অতীত ইতিহাস দেখেন, আমরা কোনোদিনও মেডিকেল টেকনোলজি ফার্মাসিস্ট কখনোই কর্মবিরতিতে চাইনি। এখনো সরকারকে অনুরোধ করছি এবং আলটিমেটাম দিচ্ছি, সরকার টেবিলের এটা জনপ্রশাসন মন্ত্রণালয় একজন বিধিশাখা রয়েছে, গভর্নমেন্ট যদি আজকে ইচ্ছে করে, আমি আগেও বলেছি যে প্রধান উপদেষ্টা নির্বাহী আজ যুক্তিকতা দিয়ে মনে করে উনি ইচ্ছা করলে 24 ঘন্টার মধ্যে একটা নির্বাহী আদেশ দিতে পারেন।